আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আসলে পড়াচ্ছিলাম মূলত ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সটিতে আমার আলোচ্য টপিক ছিল মূলত মেজার্স অফ রিস্ক অ্যান্ড রিটার্ন। তো রিস্ক অ্যান্ড রিটার্নের দুটো মেজার্স সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি, হিস্টোরিক্যাল রেটস অফ রিটার্ন এবং হিস্টোরিক্যাল এভারেজ রেটস অফ রিটার্ন। আজকে আমরা পড়ব এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যখন আমরা পড়তে যাবো, সেখানে ঝুঁকি একটি বড় বিষয়। ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে তোমার যে প্রত্যাশিত আয় রয়েছে তার সাথে প্রকৃত আয়ের ডিফারেন্স বা ব্যবধান। তো ভবিষ্যতে বিনিয়োগ থেকে যে রিটার্নটা হবে, সেই রিটার্নের যে অনিশ্চয়তা, সেটাকেই কিন্তু ঝুঁকি বলা হচ্ছে। আর একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করতে যাবেন এবং একাধিক বিকল্পের মধ্যে তিনি মূল্যায়ন করবেন যে কোনটি তার জন্য পারফেক্ট, সেজন্য কিন্তু তিনি কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। সেটি হচ্ছে, প্রথমেই তিনি যে বিষয়টি চিন্তা করবেন সেটি হচ্ছে যে তিনি এই বিকল্পগুলোর মধ্যে থেকে কি পরিমাণ আয় করতে পারেন। অর্থাৎ একটা পোর্টফোলিওতে যে একাধিক সিকিউরিটিজ, বন্ড বা শেয়ার যাই থাকুক না কেন, সে প্রত্যেকটার যে রেট অফ রিটার্ন, সেই রেট অফ রিটার্নটা কিন্তু তিনি চিন্তা করবেন যে আসলে কোনটা তিনি এক্সপেক্ট করছেন এবং কোনটা পাওয়ার জন্য তিনি মানে তার বিনিয়োজিত অর্থটা, অর্থাৎ তার কাছে যে অর্থটা রয়েছে সেটা বিনিয়োগ করবেন। তো একজন বিনিয়োগকারী কিন্তু চাইলেই অনেক কিছুই প্রত্যাশা করতে পারেন। তো তিনি যদি বিকল্প বিনিয়োগের যে বিষয়গুলো রয়েছে, সেই সিকিউরিটিসগুলো রয়েছে, সেগুলো মূল্যায়ন করেন, তাহলে দেখা যাবে যে তিনি হয়তো কিছু রিটার্ন এক্সপেক্ট করছেন। সেটা বা হতে পারে সেটা 10%, হতে পারে সেটা 20%। তো তিনি যেই রিটার্নটা এক্সপেক্ট করছেন বা প্রত্যাশা করছেন, সেই রিটার্নটা ধরো 10%, কিন্তু বাস্তবে দেখা গেল তিনি প্রকৃত আয় করেছেন 25%। অর্থাৎ দেখো 15%-এর একটা বড় গ্যাপ রয়েছে, তাই না? আবার এমনও হতে পারে তিনি তো প্রত্যাশা করছেন 10% ইনকাম হবে, রেট অফ রিটার্ন আসবে, কিন্তু বাস্তবে দেখা গেল সেখানে হয়তো -2% রেট অফ রিটার্ন চলে আসলো। তো এটাও কিন্তু তার মানে যে প্রত্যাশা ছিল সেটার সাথে মিলল না। তো এই বিষয়টাই হচ্ছে আসল কথা, যে প্রত্যাশিত আয়ের সাথে তোমার প্রকৃত আয়ের যে পার্থক্য, সেটাই কিন্তু অনিশ্চয়তা, যেটাকে আমরা বলছি কি ঝুঁকি। তো প্রত্যাশিত আয় যে বৃহত্তর পরিসরটা রয়েছে, সেই পরিসরটাই কিন্তু বিনিয়োগকে আরো অধিকতর ঝুঁকির মুখে ফেলে দেয়। অর্থাৎ তোমার যে প্রত্যাশিত আয় এবং ঝুঁকি, এরা কিন্তু সহচর রূপে একসাথে কাজ করে। তোমার যেখানে উচ্চ আয় তুমি প্রত্যাশা করছো, সেখানে কিন্তু তোমার ঝুঁকির পরিমাণও বেশি। তাই তোমাকে রিস্ক এবং রিটার্ন এই দুটোকে কিন্তু সমানভাবে মূল্যায়ন করার পরেই তোমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটাকে তোমার ক্যালকুলেট করতে হবে। তো একজন বিনিয়োগকারী হিসেবে তুমি প্রাক্কলিত যে রিটার্নটা রয়েছে, সেই রিটার্নগুলো থেকে তুমি সঠিক রিটার্ন কিন্তু তুমি বের করতে পারবে। এবং সেই বের করার জন্য তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা সিকিউরিটিজ বা বিকল্প মূল্যায়নের ক্ষেত্রে আলাদা আলাদা সম্ভাবনার মান সেট করতে হবে। সেটা হতে পারে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়ে, অথবা বিভিন্ন বছরে। কিন্তু তোমার এটা অর্থনৈতিক পরিস্থিতির উপর মানে নির্ভর করবে আসলে তোমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কেমন হবে। তো আমি কি বলছি, যে সম্ভাবনা, যেমন বিকল্প মূল্যায়নের ক্ষেত্রে তুমি হয়তো, যেমন ধরো একটা বন্ডের ক্ষেত্রে কিন্তু সরকারি বন্ডের ক্ষেত্রে তুমি কিন্তু নিশ্চিতভাবে জানো যে সেখানে যে আয়টা হবে সেটা ঝুঁকিমুক্ত আয়, সেখানে কিন্তু অনিশ্চয়তা নেই। তারপরে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কিন্তু তোমার একদম নিশ্চিতভাবে আছে, তাই না? কিন্তু তুমি যদি একটি অর্ডিনারি শেয়ার ক্রয় করো, এবং সেখানে কিন্তু আসলে তোমার একদম নিশ্চিতভাবে বলতে পারছো না যে তুমি কি পরিমাণ রিটার্ন পাবে। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে তুমি একটা সম্ভাবনা বা একটা প্রত্যাশা তুমি ধরে নিতে পারো। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা বিকল্পের জন্য আলাদা আলাদা সম্ভাবনার মান সেট করতে হবে, সম্ভাবনার মান বরাদ্দ করতে হবে। এই সম্ভাবনার মানটা হতে পারে 0 থেকে 1 পর্যন্ত। যদি তোমার সম্ভাবনার মান তুমি 0 ধরো রেট অফ রিটার্নের ক্ষেত্রে, তাহলে
এর মানে হচ্ছে যে তুমি যে বিকল্পগুলোর জন্য রেট অফ রিটার্নের সম্ভাবনার মান 0 ধরলে সেক্ষেত্রে আসলে তুমি কোনো ধরনের রিটার্ন পাবে না। আর যদি তুমি 1 ধরো তাহলে এর মানে হচ্ছে যে তুমি আসলে নিশ্চিতভাবেই পাবে, মানে রেট অফ রিটার্ন যাই হোক কিন্তু সেখান থেকে তুমি একটি মানে নির্দিষ্ট অ্যামাউন্টে ইতিবাচক রেট অফ রিটার্ন পাবে। এই যে সম্ভাবনার মানের কথা বলছি, সম্ভাবনার মানটা কি? সম্ভাবনার মান হচ্ছে বিনিয়োগের অতীত কার্যফলের উপর ভিত্তি করে তৈরি মানে ব্যক্তিনিষ্ঠ অনুমান। অর্থাৎ আমি হয়তো ধরো 10টা সিকিউরিটিজ বা বিকল্প বিনিয়োগের ক্ষেত্রের মধ্যে মূল্যায়ন করছি এবং এর মধ্যে আমি কোনটা থেকে কি পরিমাণ আয় করতে পারি সেই সম্ভাবনার মান সেট করছি। কোনোটার ক্ষেত্রে হয়তো আমি 5% সম্ভাবনা রাখছি, কোনোটার ক্ষেত্রে আমি হয়তো 70% সম্ভাবনা রাখছি যে হ্যাঁ আমার এখান থেকে ইনকাম হবে, ইতিবাচক ইনকাম হবে, আমার রেট অফ রিটার্ন আসবে। তো এই জন্যই বলা হচ্ছে যে একজন বিনিয়োগকারী যখনই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আশা করছে তখন সেক্ষেত্রে কিন্তু তাকে মানে সম্ভাবনার মান সেট করতে হয় এবং সেই সাথে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অর্থাৎ পসিবল রিটার্নের মানও কিন্তু সেট করতে হয়। যেমন আমি একটা অর্ডিনারি শেয়ারের ক্ষেত্রে 70% সম্ভাবনা মান বরাদ্দ করছি, যেখান থেকে আমি আসলে 10% লভ্যাংশ পাবো। তো এখানে কি হলো, আমার পসিবল অফ রিটার্নটা আমি ধরলাম 10% আর এটা হলো আমার প্রবাবিলিটি যেটা আমার 70%। তো এই দুটো মিলেই কিন্তু আমার কি ফলাফল আসবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তা এখন এই যে বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত আয় নির্ধারণের সূত্রটা কি সেটা আমরা একটু দেখব। সমান সামেশন এ নিচে i ইকুয়ালস টু 1 আর এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ রিটার্ন, probability of return into আমার possible return। আমি আশা করছি দেখো আমি এতক্ষণ তোমাদের যে বিষয়টা বোঝাচ্ছিলাম যে আমি যে ধরনের বিকল্প মূল্যায়নগুলো থেকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আশা করছি সেখানে আমাকে প্রথমে যেটা সেট করতে হবে সম্ভাবনার মান সেট করতে হবে, তার সাথে আমি কি পরিমাণ রেট অফ রিটার্ন আশা করছি বা কি পরিমাণ রিটার্ন আশা করছি, আসলে এখানে রেট অফ রিটার্ন না কি পরিমাণ রিটার্ন আশা করছি সেইটাকে গুণ করতে হবে এবং এই দুটো গুণ করার ফলে অর্থাৎ প্রবাবিলিটি অফ রিটার্ন ইনটু পসিবল রিটার্ন যদি আমি গুণ করি তাহলে আমি কিন্তু এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাচ্ছি। এখন এই সূত্রটাকে যদি আমরা আরেকটু ভাঙি তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো। দেখো আমার প্রবাবিলিটি অফ রিটার্নকে আমি ধরলাম P1 আর পসিবল রিটার্নকে ধরলাম R1, তাহলে এটা যোগ P2 R2 ডট 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 এটা আমার কতবার যাবে, এটা n তম বার যাবে। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটা কি দাঁড়ালো তাহলে আমার P1 ইনটু R1 প্লাস P2 ইনটু R2 প্লাস ডট 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 প্লাস Pn ইনটু Rn, যেখানে আমার P1 হচ্ছে প্রবাবিলিটি অফ রিটার্ন আর R1 হচ্ছে কি পসিবল রিটার্ন। তো এটাকে যদি আমরা আরেকটু শর্ট করি অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা যদি আমরা আরেকটু শর্ট করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো Pi ইনটু Ri, এখানে হচ্ছে এন্ড আবার উপরে চলে যাবে i ইকুয়ালস টু 1। তাহলে এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা কি, এন্ড সামেশন নিচে হচ্ছে i ইকুয়ালস টু 1 pi ri। তো এই যে সূত্রটা আমি লিখলাম, এখন আমি একজন বিনিয়োগকারী, আমি একটা সিকিউরিটিতে বিনিয়োগ করব যেখানে আমি নিশ্চিতভাবেই জানি যে মানে আমি একদম নিশ্চিত যে আমি এটা পাবোই, 5% আমি ইন্টারেস্ট পাবো বা লভ্যাংশ পাবো, মানে মোট কথা হচ্ছে আমার রেট আমি 5% আয় সেখান থেকে অর্জন করব অর্থাৎ রিটার্ন পাবো। তাহলে আমি যদি এই সূত্রে আমার অঙ্কটি ফেলি তাহলে এখানে দেখো আমি কি বলছি, আমি নিশ্চিতভাবে জানি আমি একটি সিকিউরিটিতে বিনিয়োগ করব সেখান থেকে আমার 5% রিটার্ন আসবে। তো আমার তাহলে রেট অফ রিটার্নটা কত হবে, দেখো P1 এর মান কত ধরবো আমি, এখানে খালি রাখলাম
এটার মান আমি কত জানি 5%, 0.05। এখন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যখন মান সম্ভাবনার মান 0 থাকবে তখন হচ্ছে যে ওই বিকল্প মূল্যায়ন থেকে বা ওই বিনিয়োগ থেকে আমি কোনো কি পাবো না, রিটার্ন পাবো না। আর যখন থাকবে 1 তার মানে হচ্ছে আমি নিশ্চিতভাবে সেখান থেকে ইতিবাচক প্রাপ্তি লাভ করব। তো আমি এখন যে কথাটা তোমাদেরকে বলেছি, অর্থাৎ আমি নিশ্চিত যে আমি একটা সিকিউরিটি থেকে 5% রিটার্ন পাবো, তার মানে এখানে আমি যেহেতু নিশ্চিত কথাটি বলেছি, তার মানে আমার এখানে সম্ভাবনার মান কত? 1। তাহলে এখানে হবে 1। তাহলে এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে 0.05 বা 5%। এখন তোমরা তো বলতেই পারো কোশ্চেন যে ম্যাডাম আপনি তো বলছেন যে আপনি নিশ্চিত জানেন 5% রিটার্ন পাবেন, তাহলে সূত্রটা দিয়ে বের করার কি দরকার ছিল? আসলে তোমাদেরকে এটা জানানোর জন্য যে আমার 1 এর মান কি ছিল, যখনই আমার এখানে বলা থাকবে যে একদম নিশ্চিত যে আয় প্রত্যাশা করা হচ্ছে সেই আয়টা পাওয়া যাবে, তখন নিশ্চিত হলে সেই প্রবাবিলিটির মান হবে 1। এটা বোঝানোর জন্যই আসলে আমি তোমাদেরকে এই অঙ্কটা করালাম। এবার আসি ভিন্ন পরিস্থিতি, অর্থাৎ যেখানে নিশ্চিত নয় বিষয়গুলো। ধরো মানে একজন বিনিয়োগকারী হিসেবে আমি জানি যে বিভিন্ন পরিস্থিতিতে আমার বিভিন্ন বিকল্প বিনিয়োগের ক্ষেত্র থেকে আয় পরিমাণ বিভিন্ন রকম হতে পারে। ধরো এমন একটা অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে দেশে, যে সময়টাতে আমি যে কর্পোরেশনে বিনিয়োগ করতে চাই তারা উচ্চ মুনাফা করছে, সেই সাথে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, মুদ্রাস্ফীতি থাকা না থাকা বা মানে মুদ্রাস্ফীতি খুবই কম অথবা মুদ্রাস্ফীতি নাই, এমন একটা পর্যায়ে বিরাজ করছে দেশে। তাহলে এক্ষেত্রে আমি আমার বিনিয়োজিত যে ক্ষেত্রটা রয়েছে, অর্থাৎ অর্ডিনারি শেয়ারের কথা যদি আমি ধরি, তাহলে অর্ডিনারি শেয়ারের ক্ষেত্রে পরবর্তী বছরে আমি প্রায় 20% লভ্যাংশ প্রত্যাশা করছি। আমি আবার বলছি যে আমার দেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, খুবই শক্তিশালী অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, যেখানে আমি যে কর্পোরেশনে বিনিয়োগ করেছি, অর্থাৎ যে কর্পোরেশন থেকে আমি বা যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার আমি ক্রয় করেছি, সেই শেয়ারের ক্ষেত্রে পরবর্তী বছরে আমি প্রায় 20% মুনাফা প্রত্যাশা করছি। তাহলে এটা আমি একটু লিখি, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরে পরিস্থিতিগুলো বর্ণনা করে নিই। ধরো এখানে আমি আমার প্রবাবিলিটির হার ধরলাম, প্রবাবিলিটি, আর হচ্ছে রিটার্ন। ধরো এখানে আমি প্রবাবিলিটি হার ধরলাম 15.15 আর আমার রিটার্ন কত 20% ধরলাম। এই বিষয়টা কখন ধরলাম? যখন আমি স্ট্রং আমার হচ্ছে কি ইকোনমি, যেখানে আমার ইনফ্লেশন মুদ্রাস্ফীতি কত নাই, ইনফ্লেশন 0। আমি আবার বলছি, আমি অর্থনীতির এমন একটা অবস্থায় বিনিয়োগ করছি যে সময়টাতে স্ট্রং ইকোনমি অর্থাৎ শক্তিশালী অর্থনৈতিক অবস্থা, সেই সাথে মুদ্রাস্ফীতি নাই। সেই সময় আমি আমার প্রবাবিলিটি মানে সম্ভাবনা ধরলাম 15% এবং আমি রিটার্ন ধরলাম কত 20%, যে ওই কোম্পানির শেয়ার থেকে আমি পরবর্তী বছরে প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে 20% বা 20% হারে আমি আয় মানে মুনাফা আশা করছি। এখন পরিস্থিতি যদি পাল্টে যায়, ধরো আমার মার্কেট পরিস্থিতি অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতিটা হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে গেল, অর্থাৎ আমার কোম্পানি, যে কোম্পানিতে আমি শেয়ার ক্রয় করেছি বা যে কোম্পানিতে আমি বিনিয়োগ করেছি, সেই কোম্পানিটি বা কর্পোরেশনটি হঠাৎ করেই কি করলো, যে তাদের যে মুনাফাটা ছিল সেটা হারালো, অর্থাৎ তাদের অবস্থাটা খারাপ হয়ে গেল। তারা যে উচ্চ মুনাফা প্রত্যাশা করেছিল সেই মুনাফা তারা ইনকাম করতে পারলো না, সেই মুনাফা তারা পেল না, এবং বাজারে মুদ্রাস্ফীতির পরিমাণও বেড়ে গেল, অর্থাৎ বেশ ভালো পরিমাণে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আমি একজন অর্ডিনারি শেয়ারের ক্রেতা হিসেবে আশা করছিলাম যে 20% মুনাফা পাবো, সেটা না হয়ে দেখা গেল পরবর্তী বছরে আমি যে মুনাফাটা পাবো সেটা হচ্ছে -20%, এবং এক্ষেত্রেও আমি আমার
যে সম্ভাবনার মান সেটাকে ধরলাম 15%, আর এটা হচ্ছে কি -20%। কোন পরিস্থিতিতে? পরিস্থিতিটার নাম দিলাম উইক ইকোনমি। উইক ইকোনমিতে উইথ কি ইনফ্লেশন, কি উইথ ইনফ্লেশন। এখন এটা তো গেল একটা খুব ভালো অর্থনৈতিক অবস্থা, একটা গেল খুব খারাপ অর্থনৈতিক অবস্থা। কিন্তু ধরো যদি স্বাভাবিক অবস্থা বিরাজ করে একটি দেশে, যদি অর্থনীতির অবস্থা স্বাভাবিক থাকে, কোনো ধরনের স্থিতিশীলতা না থাকে, সেই পর্যায়ে কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে আমি স্বাভাবিক গড় নিয়মে যে পরিমাণ আয় প্রত্যাশা করা হয় সেই পরিমাণ আয় কিন্তু আমি আমার অর্ডিনারি শেয়ার হতে পরবর্তীতে পরবর্তী বছরে মুনাফা বা লভ্যাংশ পাবো। তাহলে এক্ষেত্রে আমি এই যেহেতু স্বাভাবিক অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, তাই আমি এখানে 70% সম্ভাবনা দিলাম যে আমি আমার রিটার্ন পাবো। কত পার্সেন্ট পাবো? ধরলাম সেটা 10% পাবো। তাহলে এটা কি স্বাভাবিক বা নো মেজর? আচ্ছা, স্বাভাবিকই লিখলাম, ন্যাচারাল ইকোনমি। তাহলে এখানে দেখো, যদি তোমরা তাকিয়ে প্রথম যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেই উদাহরণে কি ছিল, যে সেখানে নিশ্চিত ছিলাম 5% পাবো। এখানে কিন্তু আমি নিশ্চিত নই, আমার এখানে প্রবাবিলিটির মান রয়েছে আলাদা আলাদা এবং রিটার্নও কিন্তু আলাদা আলাদা রয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি, আমি 3টা অর্থনৈতিক পরিস্থিতিতে আমার যে রিটার্নগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। তাহলে এখানে আমার প্রবাবিলিটিও দেওয়া আছে, রিটার্নও দেওয়া আছে। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত আসবে সেটাও আমরা একটু বের করে ফেলি। তাহলে এখানে কি আছে? P1 R1, তাই না? P1 R1, তাহলে P1 হচ্ছে 0.15 ইন্টু R1 হচ্ছে 0.20 যোগ P2 R2, P2 R2 0.15 ইন্টু মাইনাস 0.20, এবং লাস্টে যেটা আছে আমার P3 আর R3 0.70 ইন্টু 0.10। তাহলে অ্যান্সার কি বের হয় দেখি আমরা। টোটালে আমার অ্যান্সার আসতেছে 0.07, অর্থাৎ 7%। তাহলে এই যে বিভিন্ন পরিস্থিতিতে আমি আমার বিকল্প মূল্যায়নগুলো থেকে যে বিষয়টা আমি দেখলাম যে আমার এক্সপেক্টেড রিটার্ন কিন্তু বের করা যাচ্ছে, অর্থাৎ আমি আমার যে সূত্রটি দিয়েছিলাম সেই সূত্র অনুযায়ী কিন্তু আমার এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারছি, অর্থনীতির অবস্থা যেমনই হোক না কেন। তো এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নও কিন্তু রিস্ক এন্ড রিটার্ন মেজার্সের একটি পদ্ধতি। এবার আমরা করব আরেকটি মেজার্স। তো এখন আমরা যেই মেজার্সটি দেখব সেটি হচ্ছে রিস্ক অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো যখন রিস্ক অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা বের করবো, সে সময় সাধারণত বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি পছন্দ করে দুটি পদ্ধতি, একটি হচ্ছে ভেদাঙ্ক, একটি হচ্ছে পরিমিত ব্যবধান। কারণ এই পরিসংখ্যানিক কৌশলগুলো ব্যবহার করার মাধ্যমে আসলে একজন বিনিয়োগকারী তার ঝুঁকি এবং আয় সম্পর্কে খুব ভালোভাবে তুলনা করতে পারে। তো শুরুতে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ভেরিয়েন্স বা ভেদাঙ্ক। তো ভেরিয়েন্সের যে সূত্রটি রয়েছে সেটি আমি লিখছি, ভেরিয়েন্স সিগমা স্কয়ার। তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে সিগমা স্কয়ারকে বলা হচ্ছে ভেরিয়েন্স, আর এই সূত্রটি হচ্ছে এখানে সামেশন a নিচে i ইকুয়ালস টু 1, আর এটা হবে আবার pi অর্থাৎ প্রবাবিলিটি ইনটু রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, তারপরে হলো স্কয়ার। তো আমি এটাকে একটু ভেঙে লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, অর্থাৎ প্রবাবিলিটি ইনটু পসিবল রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এর সাথে হবে স্কয়ার। তো এই হলো আমাদের ভেরিয়েন্স বা ভেদাঙ্কের সূত্র।
এখন আমি যে তোমাদের কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম যে একটি নিশ্চিত ঘটনার ক্ষেত্রে আমার প্রবাবিলিটি হবে 1, অর্থাৎ 100%, নিশ্চিত হবেই। আর সেখানে আমি বলেছিলাম ইনকামের হার অর্থাৎ রেট অফ রিটার্ন হবে 5%। তো সেখানে কিন্তু আমার এক্সপেক্টেড রিটার্ন কত বের হয়েছিল দেখো, সেখানে আমার এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছিল 0.0 বা 5%। তাহলে আমি যদি সেই ঘটনার আলোকেও তোমাদের এই ভেরিয়েন্সটা বের করে দেখাই, তাহলে এখানে সূত্র কি হবে দেখো, আমার প্রবাবিলিটি কত ছিল, সেখানে 1 ছিল, আর আমার পসিবল রেট অফ রিটার্ন ছিল 0.05, আর আমার এক্সপেক্টেড রিটার্ন কত ছিল, সেটাও ছিল 5% বা 0.05। তাহলে এক্ষেত্রে আমার ভেদাঙ্ক কত আসছে, যেহেতু এটা 0.05 মাইনাস 0.05 অর্থাৎ 0.0 সমান সমান আমার ভেদাঙ্ক অর্থাৎ সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্স হচ্ছে 0। এখন আমি যদি এই যে আমার অনুমানটাকে প্রবাবিলিটিটাকে চেঞ্জ করে দিই, তাহলে আর আমার রিটার্ন যেটা আমি পসিবল রিটার্ন সম্পর্কে আইডিয়া করছি সেটা একটু চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমার ভেরিয়েন্সটা আলাদা হবে। যেমন আমি পিআই বা প্রবাবিলিটিকে ধরলাম 50% প্রবাবিলিটি আছে যে আমি 10% রিটার্ন পাবো, 10% অর 0.10। তাহলে সেক্ষেত্রে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত হবে, ইয়ার ইকুয়ালস টু হোয়াট। তাহলে সেটা আমি বের করি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে আমার সূত্র অনুযায়ী যে পিআই ইন্টু আরআই, তাই না? এখানে সামেশন আছে এন নিচে হচ্ছে আই ইকুয়ালস টু 1। তোমাদের একটা জিনিস আমার বলা হয় না যে এন হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন আর আই হচ্ছে আমার ঘটনার সংখ্যা। যেমন আমার এখানে একটাই ইনভেস্টমেন্ট, তার মানে একটাই ঘটনা, মানে একটা অর্থনৈতিক পরিস্থিতিতে আমার একটাই ঘটনা, তখন আই ইকুয়ালস টু 1। আর যখন আমার ঘটনার সংখ্যা বাড়বে তখন কিন্তু আমার P1 P2 P3 এভাবে বাড়তে থাকবে, R1 R2 R3 বাড়তে থাকে। তো এখানে আমার যেহেতু একটাই ঘটনা P1 আর PI RI, সেহেতু আমার সূত্রটা হবে কি PI ইন্টু RI। তাহলে PI RI কত আসে দেখো, 0.50 ইন্টু 0.10। আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত হচ্ছে, তাহলে 0.50 ইন্টু 0.10 হচ্ছে 0.05। এখন এটা হলো আমার এক্সপেক্টেড রিটার্ন বের করলাম। এখন আমি বের করব আমার ভেরিয়েন্স। সিগমা স্কোয়ার হলো আমার কত দেখো, আমি যদি এই সূত্রে বসাই, যে আমি সূত্রটা লিখেছি, পিআই আমার কত আছে 0.50, ইন্টু হচ্ছে আরআই মানে পসিবল রিটার্ন আমার কত আছে 10%, 0.10 মাইনাস হবে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, বের করলাম 0.05, এটা হবে স্কোয়ার। তাহলে আমার অ্যান্সারটা কত আসে 0.50 ইন্টু 0.05 তার উপর স্কোয়ার। তাহলে এই দুটো মিলে গুণ করলে হয় হচ্ছে 0.00125। এই হলো আমার ভেরিয়েন্স, অর্থাৎ আমার ভেদাঙ্ক বের হলো 0.00125। যখন আমার পসিবল রিটার্ন হচ্ছে 0.10% এবং প্রবাবিলিটি হচ্ছে 0.50%, তখন আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হচ্ছে 0.05 এবং আমার ভেরিয়েন্স বের হচ্ছে কত 0.00125। এখন যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আগে লিখতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা শুধু সিগমা, এর সূত্র কি? এর সূত্র হচ্ছে আমার ভেদাঙ্কের সূত্রটাকে আমি বর্গমূল করে দেবো, অর্থাৎ ভেদাঙ্কের বর্গমূলটাই হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। তাহলে সেখানে আমার কি ছিল, এম নিচে আই ইকুয়ালস টু 1 পিআই, তার সাথে ছিল আরআই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেই সাথে সেটার গায়ে ছিল স্কোয়ার, তাই না? তার মানে আমার সিগমা ভেরিয়েন্সের যে সূত্রটা সেটার বর্গমূল করে কি পেলাম, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম। তাহলে আমি যে অঙ্কটা এতক্ষণ করছিলাম, যেটা আমি ভেদাঙ্ক বের করলাম, সেটা এখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমি আমার যে অ্যান্সারটা এসেছিল, অর্থাৎ এই যে
আমি পিআই ইন্টু আরআই মাইনাস ইয়ার যার উপর আমার স্কোয়ার ছিল, এই যে সূত্রটা আমি লিখেছিলাম, সেই সূত্রটার যে অ্যান্সারটা বের হয়েছিল সেই অ্যান্সারটাকে কিন্তু আমি বর্গমূল করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার বের হয়েছিল 0 0, অথবা আমি মান বসিয়েই করাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমার পিআই কত ছিল? পিআই ছিল 0.50, আরআই ছিল 0.10 মাইনাস 0.05 স্কয়ার। তাহলে এটা অ্যান্সারটা বের হয়েছিল আমার 0.00125, যেটা বর্গমূল করলে আমার অ্যান্সার আসতেছে দেখো 0.035, অর্থাৎ 0.00125 এর বর্গমূল হচ্ছে 0.03535। তাহলে আমি এমন একটি ঘটনা নিয়েছিলাম যেটার 50% সম্ভাবনা ছিল যে 10% রেট অফ রিটার্ন পাওয়া যাবে, যার এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছিল 0.05 অর্থাৎ 5%। সেই ঘটনার আমি ভেদাঙ্ক বের করেছি, এখন আমি পরিমিত ব্যবধান বের করলাম, যার পরিমিত ব্যবধান হচ্ছে 0.3535। এখন এই যে আমরা পরিসংখ্যানিক যে বিষয়টা ইউজ করলাম, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স করলাম, এর ফলে আমরা কি পেলাম? একটা বিনিয়োগের ক্ষেত্রে যদি বিকল্প মূল্যায়নগুলোর ভেরিয়েন্স যত বেশি হবে তার বিস্তার তত বেশি হবে, অর্থাৎ সেই বিকল্প মানে সেই বিনিয়োগের যে বিকল্প ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ঝুঁকির পরিমাণও বেশি হবে। এখন ঝুঁকির পরিমাণ বেশি হলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সাথে তোমার ওই ঝুঁকিটা সামঞ্জস্যপূর্ণ কিনা। অর্থাৎ একজন বিনিয়োগকারী এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্সের মাধ্যমে এটা সহজেই জানতে পারে যে তার আয়ের সাথে তার যে ঝুঁকির সমন্বয়টা রয়েছে সেটা কি সাম্যাবস্থায় রয়েছে, সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে কিনা, বা উচ্চ ঝুঁকি নিম্ন আয় বা সমান ঝুঁকি বা সমান আয়, অথবা উচ্চ আয় নিম্ন ঝুঁকি, এই পরিস্থিতিগুলোর মধ্যে সহজে কিন্তু সে একটা সিদ্ধান্ত নিতে পারবে শুধুমাত্র এই ভেরিয়েন্স আর এ ব্যবহার করে, পরিমিত ব্যবধান ব্যবহার করে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।